দর্শক স্বাগত জানাচ্ছি টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজন রিদম অফ টাইমসে। আজ আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় গুণী অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। আপনারা কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। কাজের তো প্রচুর ব্যস্ততা, এখন কি ধরনের সামনে তো বেশ কয়েকটা সিনেমা আসছে, আমরা তো জানি দামপাড়া, আয়না এবং বেশ কিছু কাজ, আপনার বাবার নির্মিত একটি সিনেমার কাজও চলছে, যাপিত জীবন চলছে। সব মিলে ব্যস্ততা কেমন এবং কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? ব্যস্ততা আসলে খুব যে ব্যস্ততা সেটা বলবো না, কারণ যখন আমি নাটক করতাম তখন আসলে আমি 30 দিন শুটিং করতাম। তো 30 দিন শুটিং করতে করতে একদিন আসলে আমার মনে হলো, আমি গাড়িতে উঠলাম এবং তখন আমার ডে পেমেন্ট আমার হাতে। তো আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে সন্ধ্যার পর থেকে নাটকের সেটে, একদম সত্যি কথা বলছি, সন্ধ্যার পর থেকে আমার কোনো ইন্টারেস্ট নাই। আর আমার শুধু ইন্টারেস্ট যে আমার শুটিংটা শেষ হবে এবং আমি অনেক টাকা পাবো, অনেক কয়টা টাকা পাবো এবং গাড়িতে উঠবো, যেটা আমার 5-6 বছর আগের রিয়েলাইজেশন। এবং শুরু থেকেই আমি আসলে কখনোই ধারাবাহিক নাটক বা একদম ঈদের সময় 50টা 60টা, মানে যেটা আসলে ধারা ছিল আমাদের, তো আমি আসলে শুরু থেকেই ভালো কাজের করার ইচ্ছায় আমি এটা কখনো ভাবিনি যে প্রথম আসলে 50টা নাটক করে হিট হতে হবে, তারপরে যে অভিনেত্রী হতে হবে। তো এটা হয়তো ইন্ডাস্ট্রির জন্য একটা মাইনাস পয়েন্ট, কারণ ইন্ডাস্ট্রি আসলে চলে প্রথমে আপনাকে হিট হতে হবে, তারপরে আপনি ভালো অভিনেত্রীর তকমা তখন অটো চলে আসে। যখন আপনি অনেক হিট হয়ে যাবেন তখন আপনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করবেন, বাট আমার ক্যারিয়ার শুরুই হয়েছে এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে। তো আমি আসলে কখনোই 30 দিন ব্যস্ত আর্টিস্ট না, যে আমি আসলে ব্যস্ত অনেক, এরকম না। এরকম হয় যে দেখা যায় যে টানা 5-6 দিন কাজ চলছে, বা যখন সিনেমার শুটিং হয় টানা হয়তো 10 দিনের লট হচ্ছে। তো এত কাজ তো আসলে নাটকে থাকে। নাটক যখন করেছি তখন এরকম 20 দিন একসাথে টানা কাজ করেছি ঈদের আগে, ওই সময়টা। তো তখন আসলে আমার মনে হচ্ছিল যে আমি যেভাবে কাজটা করতে চাই, যে মনোযোগ দিয়ে কাজটা করতে চাই, আমি যদি নাটক করতে থাকি তাহলে এই মনোযোগটা আমি কোনোভাবেই দিতে পারছি না, শুধু আমি পয়সা ইনকাম করছি। তো সেটা আমার মনে হয়েছে যে আমি এই শিল্পীটা হতে চাই না। তো তার জন্যই আসলে আমার ওইটা অফ করে দেয়া, পয়সা ইনকাম বন্ধ করে দেয়া, এখন পয়সা কম ইনকামের পথে আসা। পয়সা তো জীবনে লাগে কিছু, কিন্তু অবশ্যই সেটা ফিল্ম থেকেও আনা যায়, আরো অনেক কাজ আছে। আপনি তো মডেলিং করেন, সেই সাথে নৃত্যশিল্পী হিসেবে আসলে ক্যারিয়ার শুরু করেছিলেন, সাংস্কৃতিক অঙ্গনে পা রেখেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। এরপরে কি বাবার প্রভাবেই অভিনয়ে আসা? না, বাবার প্রভাবে না, একেবারেই না। এবং যদি সত্যি কথা বলি, আমার বাবা কখনো চায়নি যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, সে আসলে কখনোই চায়নি। পরে আমি যখন নিজেকে আসলে প্রুফ করেছি, তখন সে যখন বুঝতে পেরেছে যে না, আমার মেয়ে আসলে কাজ করতে পারবে, তখন সে ঠিক আছে। কিন্তু আমার বাবা কখনোই চায়নি যে আমি কাজ করি। কিন্তু এখন তো একটা কাজ একসাথে হচ্ছে বাবা মেয়ে, এখন জীবনে প্রথম আমিও কখনো চাইনি যে আমার বাবা আমার কোনো কাজ প্রডিউস করুক। আমি কখনো চাইনি আমার বাবা আমার জন্য ডিরেকশন দেখ, বা আমি আমার বাবার কোনো কাজ করি, বা আমি কখনোই চাইনি আমার বাবা আসলে কাউকে ফোন করে বলুক আমার মেয়েকে কাস্টিং করেন, যেটা আমার বাবার কখনো করতে হয়নি। মানে এখন যে এই লাস্ট 4-5 বছরে এখন সবাই জেনে গেছে আমার বাবা সম্পর্কে, যে আচ্ছা ওকে ঠিক আছে, আমরা তো জানতাম না এটা, এখন সবাই এরকম বলে। কিন্তু আমি কখনোই আমার বাবার পরিচয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করিনি। অবশ্যই। কিন্তু জনাব হাবিবুল ইসলাম আপনার বাবা, তিনি খুব গুণী একজন নির্মাতা, মঞ্চে কাজ করেছেন, ডিরেকশনের কাজ করেছেন, প্রডিউস করেছেন, অনেক কিছু করেছেন। কেমন লাগছে ডিরেক্টর হিসেবে বা বাবার প্রোডাকশনে কাজ করতে, কেমন লাগছে সব মিলিয়ে? আসলে এটা ভিন্ন রকম অনুভূতি, ভালো লাগা এবং অনেক দায়িত্ব, দুইটা একসাথে। কারণ যখন আমি বাবার সেটে অভিনয় করছি তখন আসলে আমাকে অনেকগুলো দায়িত্ব নিতে হয়েছে এই কারণে, কারণ দেখা গেল যে আমার কলিগরা সব কিছু এসে আমাকে বলছে, আচ্ছা এটা খাবো, আচ্ছা এটা চাই, আচ্ছা ওইটা করবো, আচ্ছা এটা একটু দেখ না, আচ্ছা ছেড়ে দিতে বল না, আচ্ছা ওইটা কর না, আচ্ছা আমি ঢাকায় চলে যেতে চাই, আচ্ছা আমি এত তারিখে আবার আসবো, এত তারিখে আবার যাবো। তো হয় না যে যখন আপনি আমার কলিগরা যখন একসাথে আছে, যেমন সবাই জানে আমার বাবার সেট, তখন আসলে অনেক আবদার আমাকে, মানে এই কাজগুলো আমাকে অনেক করতে হয়েছে। তো দায়িত্বও ছিল, কাজও ছিল, এবং এটা আমাদের জীবনে আসলে থেকে যাবে, কারণ ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন টুমরো। তো বাবা মেয়ের একটা কাজ থাকলো, অবশ্যই এটা তো স্মৃতির অংশ হয়ে থাকবে এবং নস্টালজিয়া তৈরি করবে একসময় নিশ্চয়ই। এবং সেই সাথে আরেকটি সিনেমা যেটা চট্টগ্রাম পুলিশ লাইন নিয়ে দাম পাড়ালেন,
এই সিনেমাটা কবে আসছে, এটা কি সর্বশেষ কি অবস্থায় আছে? দেখেন, আমার যদি আমি বলি পায়েলের কথা, আমার ফুল কমার্শিয়াল ফিল্ম যেটা পায়েল, সেটা ফুল রেডি। এখন কেন প্রডিউসার রিলিজ দিচ্ছে না সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। তারপর চারুলতা, তারপর যাপিত জীবন তো রিলিজ হবেই। তো দামপাড়ার তো পুলিশের ছবি, এখন পুলিশ বলতে পারবে তারা কবে রিলিজ দিবে, এটা আমি বলতে পারছি না যে আসলে কবে রিলিজ দিবে। আচ্ছা, আমরা আশা করছি সবগুলো সিনেমাই হয়তো একই সাথে চলে আসবে কাছাকাছি সময়। আই হোপ সো। একটা তো নির্দিষ্ট ভক্ত শ্রেণী আছে আপনার, বিশেষ করে আপনার ভয়ঙ্কর সুন্দর থেকে এরপর শুরু করে লালমোরগের ঝুঁটি, সবখানে আপনি অভিনয়ের দারুণ ছাপ রেখেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন, বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। এখন সব মিলিয়ে ভয়ঙ্কর সুন্দরে যে কাজটা, প্রথম কাজ সিনেমা এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে, সেই সাথে অনিমেষ আইচের ডিরেকশনে, সব কিছু মিলে ব্যক্তি জীবনেও জড়িয়ে যাওয়া, এই প্রথম সিনেমার অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম সিনেমা তো এটাও আমাদের প্রোডাকশন ছিল, তো ওই জায়গা থেকে আমি অভিনয় করেছিলাম এবং তখনই আমি আসলে একদম নাটক ছেড়ে দিই। এবং তারপর তো ভয়ঙ্কর সুন্দর, মতিনন্দীর উপন্যাস অবলম্বনে, সেই উপন্যাস থেকে আমার প্রথম সিনেমা। সো এক্সপিরিয়েন্স ওয়াজ ডেফিনেটলি ফার্স্ট সিনেমা হিসেবে অনেক অসাধারণ। আমি 1.5 বছর শুধু রিহার্সাল করেছিলাম ওই সিনেমার জন্য, নানান অনুভূতি। অবশ্যই অবশ্যই। সেই সাথে লালমোরগের ঝুঁটিতে আপনার ক্যারেক্টার খুব প্রশংসা পেয়েছে, পদ্ম ক্যারেক্টারটি। অবশ্যই এই ক্যারেক্টারটির জন্য তৈরি করেছিলেন কিভাবে নিজেকে? অভিনেতার প্রত্যেকের প্র্যাকটিসটা বা প্রত্যেকের হোমওয়ার্কটা আসলে আলাদা, এটা আমার মনে হয়। এবং অভিনয়কে আমার কোনোদিনও সোজা লাগে নাই, আজকেও সোজা লাগে না। এবং আমার কাছে মনে হয় আমি হোমওয়ার্ক ছাড়া কখনোই সেটে যাই না। আমি একটা মানে কম বাজেটের নাটকেও কখনো যাইনি, এবং যখন আমি বেশি বাজেটের সিনেমা, যখন আমি কমার্শিয়াল সিনেমা সেটে যাই, তখনও আমি আমার হোমওয়ার্ক ছাড়া যাই না। আবার যখন আমি নুরুল আলম আতিকের সেটে যাচ্ছি, তখনও আমার একই হোমওয়ার্ক থাকে, কারণ আমি অভিনেতা হিসাবে আমার 100% দিতে চাই। তো সেই হোমওয়ার্কগুলো এরকম, দেখেন আমি যতদিন জামিল আহমেদকে এক্সপিরিয়েন্স করি নাই, জামিল আহমেদের সাথে আমি কাজ করেছি 2.5 বছরের মতো, বিভিন্ন ওয়ার্কশপ করেছি অভিনয়ের। তার আগে যখন আমি তার স্টুডেন্ট ছিলাম না, তখন আমার এক ধরনের হোমওয়ার্ক ছিল। এখন যেরকম আমি আসলে একদম লেখাপড়া করে অভিনেতা কিভাবে হওয়া যায়, এগুলোর সব কিছুর চর্চার মধ্যে আছি, রাইট? যেহেতু আমি অনেক ওয়ার্কশপ করেছি সৈয়দ জামিল আহমেদের সাথে, তো এখন আমি আসলে জানি অভিনয়ের অনেক টেকনিক, বা আসলে আমি সেটার প্র্যাকটিসে আছি। অনেক টেকনিক আমি চেষ্টা করি, মাইকেল চেকভ বলেন, স্টানিস্লাভস্কি বলেন, বাট এটা কি এরকম যাচ্ছে আমি প্র্যাকটিস করে আগের দিন যাচ্ছি? নো, এটা আসলে একজন গায়কের, একজন সিঙ্গারের, একজন নৃত্যশিল্পী হিসাবে আমার যে একটা রেয়াজ থাকে একজন সিঙ্গারের, বা আমার অ্যাজ এ ডান্সার আমার যে প্র্যাকটিস আছে বছরের পর বছর, অভিনেতা হিসেবেও আমাদের কিছু কাজ আছে যেগুলো আসলে আমাকে সবসময় প্র্যাকটিস করতে হয়। সেটা হয়তো প্রতিদিন করা হয় না, বাট সেই চেষ্টাটা যখন একজন অভিনেতা হিসাবে আমি করব, তখন আসলে সেটা অবশ্যই আমার কাজে লাগবে। তারপর যখন আমি পাণ্ডুলিপিটা পাই, সেটার সাথে আমার কাজ করতে হয়, সেই চরিত্রের সাথে আমাকে বসতে হয়, সেই চরিত্রের সমস্ত কিছু বের করতে হয়, সেই চরিত্রের সবকিছু লিখতে হয়। সো আমি আসলে বসবাস করতে হয়। হ্যাঁ, মানে আসলে কি, এখন আমি বলবো না যে আমি আসলে চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছি, বিকজ দেয়ার ইজ নো গেট। সো অ্যাক্টিং ইজ ভেরি টেকনিক্যাল ফর মি। এখন আমার জন্য অ্যাক্টিংটা অনেক ম্যাথের মতো। কিন্তু আমাদের দেশে যেটা আমরা দেখি, বেশিরভাগ সময় মঞ্চে একটা শেখার জায়গা আছে, মঞ্চ থেকে শেখার সুযোগ থাকে, কিন্তু সেইভাবে অভিনয়ের স্কুল বা প্রাতিষ্ঠানিকভাবে শেখার সুযোগটা একটু কম। কিছু ওয়ার্কশপ, কিছু মঞ্চের মাধ্যমেই আসলে শেখেন। তারপরেও এত সুযোগ যতটুকুই আছে, এর মধ্যেও অনেকেই না শিখেই কিন্তু চলে আসার চেষ্টা করছেন। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এটাকে দেখেন, যখন আমি কাজ করতে এসেছি তখন আসলে টিকটকের যুগ, রাইট? তো আমি যখন কাজ করছি তখন আসলে আমার ফেসবুকই ছিল না, এবং আমার মনে হতো ফেসবুক খুবই সস্তা। তো কোভিডের সময় আসলে আমি ফেসবুকে রেগুলার হয়েছি 2019-এ, মানে আমার অ্যাকাউন্ট ছিল, বাট আমি কোনোদিনও আসলে করি নাই। বাট তখন আমার সহকর্মীরা দেখতাম যে ফেসবুকে এত মিলিয়ন ভিউ, এত এটা সেটা, বাট আমার কাছে খুব সস্তা লাগতো। বাট এখন আমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করেছি, যে কেন আমি করিনি। বিষয়টা কি, সময়টা এমন একটা জায়গায় এসেছে এবং আমাদের সোসাইটি এমন জায়গায় গিয়েছে যে আপনি অভিনেতা হিসাবে আসলে যে সম্মানের জায়গা
যে সম্মানের জায়গাটায় আসলে রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মোস্তফারা ছিলেন, তারা যেভাবে থিয়েটার করে আসতেন, তাদের যে স্কুলিংটা ছিল, তাদের যে আসলে অরা ছিল, এটা এখনকার দিনের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে নাই। কিন্তু কেন থাকবে? তাদের তো সেই পড়াশোনা নাই, তাদের সেই হোমওয়ার্ক নাই, তাদের সেই ইভেন হুমায়ুন ফরিদকে আমি মানে দেখেছি প্রচুর বই পড়তেন তিনি, প্রচুর শুধু পড়াশোনা বই করতেন। পড়া না, মানে ধরেন আমি তো চাইলেই আজকে গান গাইতে পারবো না, পারবো? আমার তো শিখতে হবে, রাইট? নিঃসন্দেহে। আমি কি চাইলেই আজকে ভরতনাট্যম নাচা শুরু করে দিতে পারবো? পসিবল না। আমি 3 বছর বয়সে ভর্তি হয়েছি বাফাতে। বাট আপনি চাইলেই অভিনেতা হতে পারবেন এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে, আপনার কিচ্ছু লাগবে না, এমন একটা প্রফেশন আমাদের, ঠিক আছে? আপনি চাইলে, আপনার যদি ফলোয়ার্স থাকে, আপনি অভিনেতা হতে পারবেন। আপনি চাইলে সুপারস্টার আপনি হয়ে যাচ্ছেন এবং আপনি স্টেজে পারফর্ম করছেন, যা ইচ্ছা তাই। সো একমাত্র আমাদের প্রফেশনে এটা করা যায়, যেটার জন্য আপনার অভিনয়ের ওয়ার্কশপ তো অনেক পরের কথা, অভিনয় নিয়ে পড়াশোনা তো অনেক পরের কথা, আপনার কিছুই দরকার নাই। তারপর আপনি আসলে হিট হবেন, ওই যে আমি যেটা বললাম, তারপর আপনি অভিনেত্রীর তকমা লাগাবেন যে আপনি এখন ভালো অভিনয় করছেন। এটা হচ্ছে রিয়ালিটি, এবং সেই ফেক কথা আমরা শুনবো এবং বিশ্বাস করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা বিষয় খুব বাজেভাবে দেখি, তারকাদের ক্ষেত্রে বিশেষ করে খুব নেতিবাচক মন্তব্য করা, অশ্লীল, অশালীন এবং বাজে ধরনের মন্তব্য করা, আর মেয়েদের ক্ষেত্রে এটা খুব বেশি হয়। অবশ্যই। এগুলো কিভাবে দেখেন, বা এগুলো যখন হয় তখন আসলে কেমন লাগে, বা কিভাবে মোকাবেলা করেন বিষয়গুলোকে? প্রথম কথা হচ্ছে, আমি আমার কমেন্ট পড়ি না, আমি দেখি না। এখন ধরেন যেটা ভয়ঙ্কর ভাইরাল করে, এখন কিছু পেজ আছে, যেরকম কিছুদিন আগে আমার একটা ছবি, আমি জানি না আপনি এটা রাখবেন কিনা, আমি বলতে পারি। তো আমার একটা ছবি, একটা পেজ, তার সেই পেজের নাম হচ্ছে জামেলা টিভি, ঠিক আছে? যমুনা টিভির জাস্ট সমস্ত কিছু কপি করা, লেখা জামেলা টিভি, রাইট? জামেলা টিভি। এবং ওখানে লেখাই আছে যে এখানে সেলিব্রিটিদেরকে মক করা হবে ওই পেজে, ওখানে লেখাই আছে। তো ওইখানে একটি ফটো কার্ড করেছে। তো আমি আসলে ফেসবুকে কথা বলা বন্ধ করে দিয়েছি, আমি ফেসবুক কথা বলি না, কারণ আমার মনে হয় না যে মানে এখানে আমার কথা বলার দরকার আছে, আমি কথা বলি না। তো সেখানে একটা ফটো কার্ড করেছে, আমার একটা ছবি, আমি গাড়িতে শুটিংয়ে যাচ্ছি, ওই ছবিটা নিয়ে কিছু ভালগার ছবি নিয়ে লেখা যে দুবাইয়ের রাস্তায় অভিনেত্রী ভাবনা পড়ে আছে। তো আপনি আমার পাসপোর্ট দেখলে বা আপনি আমার দেখলে আপনি বুঝবেন যে আমি 10 বছরেও মনে হয় না দুবাই গেছি, ঠিক আছে? মানে আমার কোনো শো আসে নাই বা কোনো কাজ আমার যাওয়া হয় নাই দুবাইতে, রাইট? সো এই যে এই নিউজটা, এবং এটা মানে 10,000-এর উপরে লাইক, আরও বেশি শেয়ার আমি দেখলাম, মানে এরকম 10,000 20,000 শেয়ার হচ্ছে, এবং মানুষজন আমাকে ট্যাগ করছে, রাইট? আমি তো ফেসবুক দেখি না, আমার যে ছেলেটা ফেসবুকে এসব দেখে, পেজ যারা দেখে, অ্যাকাউন্টেও আমাকে, অ্যাকাউন্ট তো আর সবাই জানে না পাবলিক, রাইট? সো আমাকে ট্যাগ করছে। ধরেন যেসব আত্মীয়রা জীবনে একটা ভালো নিউজ কখনো দেখে নক করে না, সেই আত্মীয়রা নক করছে, এই তুমি কি ঠিক আছো? তারা বিলিভ করছে, রাইট? কিন্তু লেখা কি জামেলা টিভি, সেটা তারা দেখছে না। এখন আপনি ওকে যে আপনি যে আসলে কেস করবেন, মামলা করবেন, ওখানেও লেখা আছে এটা তারা ফান করার জন্য করছে। তো আপনি এই অসুস্থ মানসিকতা, যে পেজটা যারা চালায়, এদেরকে আপনি কি করবেন? এদেরকে আপনি কি বলবেন? এখন আমি যখন তাকে নিয়ে ট্যাগ করে, আজকে আমি ইন্টারভিউতে বললাম, আবার তাদের রিচ বাড়বে, রাইট? এবং তাদের ডলার বাড়বে, এবং তারা একটা মেয়েকে হেও করে তারা ডলার কামাচ্ছে। সো আমার এখানে কিছু করার নেই, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া। আসলে কিন্তু সেই বিচারগুলো আসলে প্রাত্যহিক জীবনে যাতে করা, আমি কাউকে বিচার দেওয়ার দেখি না। সো এখন আমি এটাকে আমি মনে করি যে ও আজকে আমার নামে একটা খারাপ করছে, ও একটা খারাপ পেয়ে যাবে, কারমা এটাই। ভিউজের যে আধিপত্য চলছে এখন, সবকিছু ভিউ কেন্দ্রিক, এবং ভিউয়ের জন্য যে যা খুশি করে যা যাচ্ছে। তা আজে বাজে কথা। কালকে একজন লিখেছে 30 লক্ষ টাকার জামা পরে আসলেন ভাবনা। আরে ভাই, তুমি তোমার ভিউয়ের জন্য এই ধরনের মিথ্যা বাজে ক্যাপশন, 30 লক্ষ টাকার জামা মানে বাংলাদেশে কেউ পরে? আমি তো জানি না। মানে আমি তো 1 লক্ষ টাকার জামা মানে পরবো না, মানে কেন আমি পরবো, তাই না? সেটাই, অনেক সময় তো আমরা দেখি যে মূলধারার মানে আমি পড়তে পারি, বাট আমি 1 লক্ষ কেন, 5 লক্ষ টাকার জামাও পড়তে পারি, কিন্তু সেটা আমি চাই না যেরকম মানে নিউজ, বা আমি কোথাও বলবো যে আমি আচ্ছা আমি 20,000 টাকা 1 লক্ষ টাকার এই জামা পরলাম, আর সেখানে 30 লক্ষ টাকার জামা, কোটি টাকার গাড়ি, মানে এগুলো লিখে তারা মজা পায় আসলে, বুঝছেন? ইন্ডাস্ট্রিতে নারীরা এগিয়ে যাচ্ছেন, আপনারা কাজ করছেন, আপনাদের মতো শিক্ষিত মেয়েরা আসছেন, দীর্ঘদিন ধরে কাজ চলছে। এখন এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রিতে নারীদের কাজ করার জন্য কতটা পরিবেশ সুগম আছে বলে মনে হচ্ছে? সুগম আছে, দেখেন আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমাদের ইন্ডাস্ট্রি অসম্ভব মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি, অসম্ভব, ঠিক আছে? এখানে
ডিরেক্টর, প্রডিউসার, হিরো ডিসাইড করে যে আসলে মানে অভিনেত্রী কে হবে। তো আমাদের 99% ডিরেক্টর হচ্ছে পুরুষ, রাইট? প্রডিউসাররা পুরুষ, হিরোরা তো পুরুষই। সো সেখান থেকে ধরেন হিরোরা ডিসিশন নেয় নায়িকা কে হবে, রাইট? তাই না? তো এই জায়গা থেকে ধরেন সেটা তো আছেই। তারপর ধরেন যে একজন পুরুষ অভিনেতা অনেক পপুলার, একজন নারী অভিনেতা সেই লেভেলের পপুলারিটি পেতেই পারে না, কারণ মনেই হয় যে সে একজন মানে সে একজন সাব ক্যারেক্টার, রাইট? একজন পুরুষ চরিত্র হচ্ছে মেইন লিড, আর একজন নারী চরিত্র হচ্ছে সাব ক্যারেক্টার, ঠিক আছে? যে হিরোর প্রেমিকা, হিরোর বউ, হিরোর মা, হিরোর ভাবি, হিরোর খালা, পুরুষের মানে সাথের চরিত্রগুলো সে নিজে চরিত্র হয়ে উঠছে না, বেশিরভাগ গল্পই এটা হয়। তো ওই জায়গাটা তো আছেই। তারপর যে কাজ হচ্ছে না তা না, হ্যাঁ হচ্ছে, কিন্তু এখানে আসলে অনেক ফেভারিজম আছে, অনেক কিছু আছে, যেখানে আসলে একজন মেয়ে তখনই আসলে অনেক মানে এগিয়ে আসতে পারে যখন সে ক্ষমতাবান পুরুষদেরকে গ্র্যাব করতে পারে। এটা হচ্ছে রিয়ালিটি, রাইট? এবং তাকে অনেক কিছু মেইনটেইন করতে হয়, সো যেটা একজন পুরুষের করতে হয় না, যেটা একজন পুরুষের একজন মোশাররফ করিমকে কারো মেইনটেইন করার দরকার নাই, রাইট? তার ফিগার ঠিক করার দরকার নাই, ঠিক আছে? সে তার অভিনয়ের গুণে কিন্তু সে মোশাররফ করিম হতে পারবে। কিন্তু এরকমই একজন নারী চরিত্র যদি ধরেন মোশাররফ করিমের মতো, চঞ্চল চৌধুরীর মতো এরকম একজন নারী অসাধারণ অভিনয় করে, ধরেন আমি যদি খুশি আপার কথা বলি বা আমি যদি ফারজানা ছবির কথা বলি, আমরা কি তাদেরকে নিয়ে লিড ক্যারেক্টার ভেবেছি বা সিনেমাতে এরকম ভেবেছি? তাদের সময় আসবে না বয়স বেশি, না মোটা, না এটা, রাইট? এরকম আসবে। কিন্তু একজন পুরুষ অভিনেতার ক্ষেত্রে কি সেটা আসবে? বা একজন পুরুষ অভিনেতার ক্ষেত্রে কি আসলে বয়সটা আসবে যে আচ্ছা আমরা জয়া আহসানের বয়স নিয়ে সবসময় তাকে একটা হেয় করা হয়, আরে ওনার 60 বছর হয়ে গেছে, ওনার অবশ্যই 55, অবশ্যই 50, মানে সারাক্ষণ এই যে 50-60-এর মধ্যে তাকে এই যে বয়স নিয়ে তাকে একটা খোঁটা মারা। তো 50 বয়সী অভিনেতা, 50 যাদের আছে অভিনেতারা, এক একজন আমাদের বাবার বয়সী, তারা তো এখনো হিরো, রাইট? তারা মানে তাদের ইভেন বলিউডেও এই জিনিসটা দেখছি, যদিও তারা কিছুটা নারী কেন্দ্রিক সিনেমা নিয়ে এগিয়ে আসছেন অনেক কিছু, কিন্তু সেই অভিনেতাকে কিন্তু কোনোদিনও বয়স নিয়ে কথা বলছেন না এবং জার্নালিস্টরা জিজ্ঞেস করছে না যে আপনার, এবং আমাদের মানে সোশ্যাল মিডিয়াও সেই হিরোদের বয়স নিয়ে তাদের কিছু যায় আসে না। আমাদের প্রত্যেকটা হিরো ম্যারিড, রাইট? দেখেন প্রত্যেকে ম্যারিড, বাট একজন ম্যারিড মেয়েকে আপনি কাস্টিং করবেন না। এখন যদিও করছে শাকিব খানের ছবিতে ম্যারিড। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি খেয়াল করবেন যে ম্যারিড হলেও হাজব্যান্ডের সাথে ছবি আপলোড করা যাবে না, রাইট? আপনি প্রেম করবেন কাউকে বলা যাবে না, ঠিক আছে? কারণ আপনি নায়িকা, আপনাকে সারা জীবন সিঙ্গেল তকমা নিয়ে থাকতে হবে যাতে সবাই আপনাকে দেখে আকর্ষিত হয়, তা না হলে আপনি কাস্টিং পাবেন না। যে আপনি ওপেনলি প্রেম করছেন, না কেউ আরে ওকে কাস্টিং করার দরকার নেই। দিস ইজ আওয়ার ইন্ডাস্ট্রি। সো এটা কি ইন্ডাস্ট্রি? এটা হচ্ছে তার মানে দিস ইজ এ পেট্রিয়ার্কাল ইন্ডাস্ট্রি, যেখানে যখন মানে আপনাকে শুধুমাত্র ট্যালেন্ট হলে হবে না একটা নারীকে, তার সাথে একজন নারীর অনেক কিছু লাগে যেটা একটা পুরুষের লাগে না। এটা সত্য, মেনে নিতেই হচ্ছে আপনার এই কথাগুলো, কারণ আমাদের এই কালচারেই অভ্যস্ত হয়েছি আমরা দীর্ঘদিন ধরে, এবং চলছে। আশা করি সামনে কোনো একটা সময় আসবে অবশ্যই। ধরেন পরিবেশ বদলাবে। আমি যেটা বিশ্বাস করি যে আপনি কতদিন আসলে আমাকে আটকে রাখবেন, আপনি বারবার আমাকে বাধাগ্রস্ত করবেন, বাট আমি যদি আসলে হার্ড ওয়ার্কিং হই, কোনো না কোনো সময় আমাকে মেনে নিতে হবেই, আমাকে কাজ দিতেই হবে, আমি সেটা আদায় করে নিব, আমার ট্যালেন্ট সেটা আদায় করে নিয়েই ছাড়বে। আপনি কতদিন আমাকে বাদ দিবেন? পারবেন না। একটা না একটা সময় আপনাকে গ্রহণ করতে হবে আমাকে, আপনি আমাকে বাতিল করতে পারবেন না। ক্রিয়েটিভ কাজে এটাই হয়, কে কখন কি করে ফেলবে, কোথায় কে কোন বড় কাজটা করে ফেলবে, নিজেকে প্রমাণ করে ফেলবে, এটা আসলে বলা খুব মুশকিল। এবং শাকিব খানের কথাই যেহেতু আসছিল, শাকিব খানকেও কিন্তু একটা লম্বা স্ট্রাগলের পথ পাড়ি দিতে হয়েছে, তাকে ভারতে যেতে হয়েছে, ইন্ডিয়ান সিনেমায় কাজ করেছেন, তারপরে তাকে যাতে ওঠার একটা সার্টিফিকেট হয়তো দিল আমাদের যাদের মানে তথাকথিত এলিট শ্রেণী যাদের কথা বলছিলেন। এক্স্যাক্টলি দেখেন আপনি বলেই ফেললেন যে যাতে ওঠার যে একটা কথা, রাইট? যে সবাই বলতো না 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 শাকিব খানের মুভি দেখি না, এখন কে শাকিব খানের মুভি দেখে না? শাকিব খান ছাড়া সিনেমা আসলে চলছে না, এবং শাকিব খানই ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখন। অ্যাবসলিউটলি এটাই আসলে পরিশ্রম এবং যোগ্যতা দুটোর সংমিশ্রণে অবশ্যই মানুষ। এবং তার কথা, তার সাথে যদি 10 মিনিট কথা হয়, তার সাথে
9 মিনিট সিনেমার কথা হয়। সব সময় তিনি তো সে আসলে সিনেমা খায়, সিনেমা পড়ে, সিনেমায় ঘুমায় এবং সিনেমাই তার একমাত্র লক্ষ্য। যখন আপনার একমাত্র লক্ষ্যই হবে একটা জিনিস, তখন আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। এবং সে দেখেন, তাকে আমি যার জন্য আমি আসলে নাটক আর করছি না, সেটার জন্য হচ্ছে আমি কিন্তু খুব অনুপ্রাণিত তাকে দ্বারা, যে দেখেন শাকিব খানের জীবনে কি টাফ টাইম আসে না, আসছে, কিন্তু সে কিন্তু দেখেন সেই সিনেমাই করে যাচ্ছে, তাই না? তো আমি এখন নাটক করলাম, নাটকে আমি অনেক বড় হিরোইন হইলাম, আমি সব শিওর শট খেললাম, সবই শিওর শট খেললাম, আমি পয়সাও ইনকাম করলাম, সব শিওর শট খেললাম, এখন আমি হিট, এখন আমি একটা সিনেমা করলাম, ঠিক আছে? তো আমি তো তাহলে শাকিব খান হব না। এখন লিখছেন কি? আপনার বইমেলায় বই পেয়েছিলাম আমরা, আপনার একটা পাঠক শ্রেণীও আছে, আমরা দেখেছি লাইন ধরে দর্শকরা আপনার অটোগ্রাফ নিচ্ছে। এখন কি করছেন? লেখালেখি নতুন কাজ চলছে কিনা? লেখালেখি তো কবিতা লিখি, তো প্রায় কিছুদিন পর পরই কবিতা লিখি, ফেসবুকে আপলোড দিই, কিন্তু গত 2 বছর ধরে আমার কোনো বই আসছে না, সঙ্গত কারণেই। খুব স্বাভাবিকভাবে এবারও বইমেলার কোনো ঠিক ছিল না, রাইট? এবং তো ওই জায়গা থেকে বইমেলা কবে হবে কি হবে না এগুলোর একটা বিষয় আসলে বই আসেনি। অনেকেই এবার আসলে কিন্তু এই কনফিউশনে আমরা ছিলাম, এবং রমজান মাসে সবকিছু মিলে আসলে বই আসেনি। তবে আমি এখন চিন্তা করছি যে শুধু বইমেলা কেন্দ্রিক বই না বার করে, মানে পরেও আমি চেষ্টা করব যে যাতে আমি বই বের করতে পারি। আর সামনে নতুন কোনো কাজের পরিকল্পনা আছে কিনা বা চুক্তিবদ্ধ হচ্ছেন কিনা? সামনে সিনেমার ব্যাপারে তো কথা হচ্ছে, এই আপনার শো থেকে বের হব, একজন ডিরেক্টর আসবে, তো সে আমার সাথে কথা বলতে আসবে। এখন আমি তাকে বলবো যে আজকে কথা না বলি। সো যেটা হচ্ছে এরকম গল্প শোনাচ্ছে মানুষ, কথা বলছি, একটা কাজ আমি হাফ করেছি, হাফ ডান করেছি, নতুন একটা কাজ, সেটার এখনো ডিক্লারেশন আসেনি, সেটা শেষ। প্রিন্সেস নামের একটা সিনেমা আমি শেষ করেছি, যেটা আপনারা দেখেছেন হয়তো, সেটা আমরা ফেস্টিভ্যালে পাঠিয়েছি, আমরা অপেক্ষা করছি পজিটিভ কোনো নিউজের। আসিফ ইসলাম ডিরেকশন দিয়েছে, সেটা ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে। তো সিনেমা নিয়েই আছি। আপনার বেশিরভাগ সিনেমায় আপনার যে ক্যারেক্টারগুলো, সেগুলো বিশেষ করে যেমন নয়নতারা, পায়েল, আঞ্জুম, সেখান থেকে পদ্ম, এই সব অনেকগুলো ক্যারেক্টার মানুষের মনে দাগ কেটে আছে। আপনার প্রিয় ক্যারেক্টার কোনটার, কেন? আমার খুব ভাল লাগলো শুনতে যে আপনি সব চরিত্রের নামগুলো বললেন। সো অভিনেতা হিসেবে আমার মনে হচ্ছে যে আচ্ছা, কিছু তো একটা করেছি, যে একজন সাংবাদিক নাম ধরে ধরে বলছে চরিত্রের কথা। সো আমি চেষ্টা করি সবসময় এমন কিছু চরিত্র বাছাই করতে, যেটা আসলে প্রথম কথা হচ্ছে সেই চরিত্রটা কিছু বলতে চায়, সেই চরিত্রটার বলার কিছু আছে। মানে শুধু আমি আসলাম, নায়কের সাথে 2টা গান করলাম, দ্যাটস ইট, প্রেম করলাম, কাঁদলাম একটু, এটা আমাকে কখনোই না, আমাকে মানে ইচ্ছা করতো না, মানে আমাকে ইন্সপায়ার করতো না এই ধরনের কাজ। কিন্তু এখন আমি এই ধরনের কাজও করতে চাই, এখন আমি সব ধরনের কাজ করতে চাই, কারণ এখন এত বছর আমি ইন্ডাস্ট্রি বুঝে গেছি। তখন আসলে অতিরিক্ত মানে ইমোশনাল ছিলাম, এবং মনে হতো না শুধু ভালো কাজই করতে হবে, এক ফোঁটাও অন্য কাজ করা যাবে না, এরকম মনে হতো। তো আমার চরিত্রগুলো আসলে প্রত্যেকটাই আমার কাছের, কারণ যখন আমি পদ্ম হওয়ার চেষ্টা করেছি তখন আমি পদ্মর সাথেই ছিলাম, যখন আমি আঞ্জুম হওয়ার চেষ্টা করেছি তখন আমি আঞ্জুমের সাথেই ছিলাম। তো প্রত্যেকটা চরিত্রই আসলে আমার অনেক কাছের। আমি কাউকেই আসলে বলতে পারবো না যে আচ্ছা মানে এই চরিত্রটা খুব আমি চেষ্টা করেছি বা আমি হয়নি, এটা আমি বলতে পারবো না, কারণ আসলে ওই যে আসলে পেইন্টিং তো এক একজনের কাছে এক এক রকম, রাইট? সো আমি আমার শতভাগ চেষ্টা করেছি সেই চরিত্রটা কিভাবে দর্শকের কাছে নিয়ে আসবো, বাকিটা আসলে দর্শকের উপর যে তারা কিভাবে নিয়েছে। কিন্তু আমি আসলে কোনো চরিত্রকেই আসলে মাপতে পারবো না যে আচ্ছা আমার কোনটা ভালো লেগেছে, এটা আমি বলতে পারবো না। কোন স্বপ্নের চরিত্র আছে যেটা অ্যাক্টিং করতে চান, বা এরকম একটি চরিত্র আপনি চিন্তা করেন যেটা এখনো পাননি? না, আমার এমন কোনো স্বপ্নের চরিত্র নাই, বাট আমার এখন ইচ্ছা হচ্ছে, যেটা আমি বললাম যে আমি অনেক অনেক সিনেমা করতে চাই, এটা আমার ইচ্ছা। ভয়ঙ্কর সুন্দর সিনেমা দিয়ে আপনার চলচ্চিত্রে যাত্রা শুরু, এবং এটা নির্মাতা ছিলেন অনিমেষ রায়, এবং আপনার একটা সম্পর্কও ছিল আমরা কানাঘুষা যতদূর শুনতে পেরেছি, এবং প্রকাশ্যেই আপনারা অনেক সময় কাটিয়েছেন একসাথে। এখন কি অবস্থা আপনাদের সম্পর্কের? আমার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার বিয়ের আগ পর্যন্ত আমি আসলে কারোর সাথেই কোনো সম্পর্কে নাই, এবং এখন আমার জীবনে আমি একেবারেই একা, এবং কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এবং আমি চাই না আসলে যে আর কোনো ভুল সম্পর্কে জড়াতে, আমি চাই না আর কোনো ভুল মানুষ আমার জীবনে আসুক,
কারণ আমি বিলিভ করি যে একজন ভুল মানুষ আপনার ক্যারিয়ার, আপনার জীবন, আপনার মানসিক অবস্থা সব কিছুই ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। তো এখন আসলে আমার কাছে ভালোবাসা বা এগুলো খুবই আমার কাছে মানে আমি কি বলবো, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দরের মতোই সেটা একটা ভয়ঙ্কর স্মৃতি। সো সেটা আমি মনে করতে চাই না, এবং আমি চাই আমার কাজের মাধ্যমে থাকতে। আর অবশ্যই আমার জীবনে যদি কেউ আসে সেটা সেটা সবাই জানবে, কারণ আপনারা জানেন যে আমি কখনোই লুকিয়ে কিছু করিনি এবং ভবিষ্যতেও সেটা করব না। কিন্তু এখন আসলে আমার মানে ছোটবেলায় হয় কি, ছোটবেলায় আপনাকে অনেক কিছু বুঝিয়ে ফেলা যায়, ঠিক আছে? এখন তো বড় হয়েছি, এখন আসলে অনেক ধুন্দু ফুন্দু বোঝানো যাবে না আর কি আমাকে, ঠিক আছে? তো একটা মেয়ে যখন ছোট থাকে তখন তাকে অনেক মিথ্যা কথা বলা যায়, সেই মিথ্যা বিশ্বাস করতে করতে একদিন আপনি সত্যিটা জেনে ফেলবেন। তো ওই জায়গা থেকে আমি আসলে আর কোনো মিথ্যার সাথে থাকতে চাই না। আঁকাকির কি অবস্থা তাহলে এই মুহূর্তে? হ্যাঁ, আঁকছি তো আমি রেগুলার। আপনি যদি আমাকে ফেসবুকে ফলো করেন দেখবেন যে আমার একটা অ্যালবাম আছে, সেখানে আমি সব পেইন্টিং এর ছবি আপলোড করি। আচ্ছা, সামনে কোনো এক্সিবিশনের পরিকল্পনা আছে কিনা? এক্সিবিশনের পরিকল্পনা আছে এই বছর করার, লেটস সি, দেখি কি হয়। এই ঈদে তো আপনার একটা নতুন ওয়েব ফিল্ম আসলো, পাপ কাহিনী। এটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু জানান। পাপ কাহিনী ডিরেকশন দিয়েছে জয় ভাই, শাহরিয়ার নাজিম জয়। তার সাথে আমার প্রথম কাজ, তার ডিরেকশনের প্রথম কাজ। এবং পাপ কাহিনী এরকম একটা গল্প, এরকম একটা মেয়ের, যে আমি একজন সুপারস্টারের স্ত্রী, তো সেই সুপারস্টার পরকীয়ায় আসক্ত, এবং সেই মেয়েটার গল্প আসলে বেসিক্যালি হাউস ওয়াইফের। সো এটা আমার জন্য খুবই বোল্ড একটা ক্যারেক্টার ছিল, যে আমি এ ধরনের চরিত্র কখনো করিনি, যেরকম হাউস ওয়াইফ, এরকম মানে সাবমিসিভ ক্যারেক্টার, যে হাজব্যান্ড এরকম পরকীয়া করছে, তো সেই মেয়েটা আসলে সুইসাইড করবে কি করবে না। তো আমি অনেক কিছু বলতে চাই না, এতটুকুই বলি যে চরিত্রটা আসলে কি ডিসিশন নিয়েছে শেষ পর্যন্ত, সে কি সুইসাইড করেছে নাকি প্রতিশোধ নিয়েছে, সেটা দেখতে হলে পাপ কাহিনী দেখতে হবে। আপনার জন্য শুভকামনা। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নেব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি সবসময়, আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আপনারা আমাকে সবসময় রেলেভেন্ট রেখেছেন। আপনারা আমাকে রেলেভেন্ট রেখেছেন বিধায় তারা আমার ইন্টারভিউ নেয় বা মানুষ আমাকে কাস্টিং করে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের সাথে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা। দর্শক, রিদম অফ ট্যাপসে এই ছিল আজকের আয়োজন। সঙ্গে থাকুন টাইমস অফ বাংলাদেশের।